ধরুন তো আপনাকে যদি সৌদি আরবের মরুভূমিতে নিয়ে গিয়ে দীর্ঘদিন ধরে বছরের পর বছর আটকে রেখে অমানবিকভাবে অত্যাচার করা হয়, আর যেদিকে দু চোখ যায় চারিদিকে শুধু বালি আর বালি, আর সেখান থেকে বেরোনোরও কোনো রাস্তা খুঁজে পান না, তাহলে কি করবেন আপনি সেখানে? হ্যাঁ, আজ আপনাদের এমনই একটি মুভির ব্যাপারে বলবো যেটি একটি সত্য ঘটনার উপর নির্মিত মালায়ালাম সিনেমা, যেখানে একটি লোককে সৌদি আরবে ভালো কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে সেখানকার মরুভূমিতে নিয়ে গিয়ে বছরের পর বছর তাকে নির্মমভাবে অত্যাচার করে। এখন সেই ব্যক্তিটির সাথে শেষমেশ কি হয়েছিল, আর সে কি ওই মরুভূমিতে শেষ পর্যন্ত বেঁচে থাকতে পেরেছিল, এই সব কিছুই জানতে পারবেন আজকের এই মুভিতে। সো হ্যালো ভিউয়ার্স, আজকের মুভিটি 2024 সালের মুক্তি পাওয়া মালায়ালাম সার্ভাইভাল মুভি দ্য গড লাইফ। মুভিটি দেখার পর আপনাদের জীবনের আসল অর্থটা কি সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মুভির মূল কাহিনীতে যাওয়া যাক। মুভি শুরু হয় সৌদি আরবের এয়ারপোর্টকে দেখিয়ে, যেখানে আমরা দুজনকে দেখতে পাই আসলে তারা ইন্ডিয়ার কেরালা থেকে এখানে কাজ করতে এসেছিল। তারা দুজন সম্পর্কে ভাই হয়। বড় ভাইয়ের নাম ছিল নাজির আর ছোট ভাইয়ের নাম ছিল হাকিম। তারা দুজন একটা এজেন্টের মাধ্যমে একটি কোম্পানিতে কাজ করার জন্য সৌদি আরবে এসেছে। এখানে এসে তারা দুজন তাদের এজেন্টকে খুঁজতে থাকে, কিন্তু ততক্ষণে তাদেরকে কেউ নিতে আসেনি। এখন তারা দেখতে পায় বাকি লোকেদের এজেন্টরা তাদেরকে নিতে এসেছে। এটা দেখে তারা এয়ারপোর্টের একটি স্টাফের কাছে যায় আর তাদের এজেন্টের ফোন নাম্বার দিয়ে তার সাথে কথা বলতে বলে, কিন্তু কেউ ফোন তোলে না। তখন স্টাফ তাদেরকে বলে আজকে তো ফ্রাইডে, এখানে আজকে অফ ডে, আর এটা হয়তো কোনো অফিসের নাম্বার, তাই হয়তো কেউ ফোন তুলছে না। আপনারা অপেক্ষা করুন, আপনাদের এজেন্ট হয়তো ট্রাফিকের মধ্যে আছে তাই লেট হচ্ছে। কিছুক্ষণ পর তারা একজন অ্যারাবিক লোককে দেখতে পায়, যাকে আরবিতে কাফিল বলে। এর মানে হলো মালিক। মুভিতে এনাকে জুনিয়র কাফিল বলে ডাকা হয়েছে। এরপর তিনি নাজিরের কাছে এসে তাদের ডকুমেন্টগুলো চেক করতে থাকে আর নাজিরকে তাদের সাথে আসতে বলে। তখন তারা বুঝতে পারে ইনি হয়তো তাদের মালিক। কাফিল তাদেরকে ইশারা করে গাড়িতে উঠতে বলে। আসলে তারা কাফিলের ভাষা বুঝতে পারছিল না। এরপর তারা গাড়িতে ওঠার সময় হাকিম নাজিরকে বলে অন্য এজেন্টরা সবাইকে এসিবাসি করে নিয়ে গেল, আর আমাদের মালিক আমাদেরকে এইরকম একটি গাড়ি করে কেন নিয়ে যাচ্ছে? তখন নাজির তাকে বলে গাড়ি যেমনই হোক না কেন আমাদের কাজে পৌঁছাতে হবে। এই বলে তারা চুপচাপ গাড়িতে উঠে পড়ে। এরপর নাজির হাকিমকে বলে আমরা এতক্ষণ হলো পৌঁছে গেছি, কিন্তু মাকে তো ফোন করে জানানোই হয়নি, মা হয়তো আমাদের জন্য চিন্তা করছে। এই বলে হাকিম জানালা দিয়ে তাদের মালিককে বলে আমাদের বাড়িতে ফোন করতে হবে, কিন্তু জুনিয়র কাফিল তাদের কথা বুঝতে পারে না, তাই সে রেগে তাকে চুপচাপ পিছনে বসতে বলে, না হলে সে গাড়ি থেকে পড়ে যাবে। এরপর সেখানে আরো একটি কাফিল গাড়ি নিয়ে আসে আর সে জুনিয়র কাফিলকে জিজ্ঞেস করে এদের দুজনকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন সে বলে এরা অসুস্থ, তাই এদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। এদিকে হাকিম আর নাজির গাড়িতে ঘুমিয়ে পড়ে। এরপর অনেকটা রাস্তা পার করার পর জুনিয়র কাফিল একটা মরুভূমিতে এসে গাড়ি থামায়। চারিদিকে নির্জনতা দেখে এরা দুই ভাই ভয় পেয়ে যায় এবং তারা তাদের ডকুমেন্ট দেখিয়ে বলে আমরা এখানে কাজ করতে এসেছি, আপনি হয়তো ভুল করে আমাদের এখানে নিয়ে চলে এসেছেন। কিন্তু সেই জুনিয়র কাফিল তাদের কোনো কথাতেই পাত্তা দেয় না। ঠিক তখনই সেখানে আরো একটি লোক চলে আসে আর জুনিয়র কাফিল তাকে বলে তুমি এই ছোট ছেলেটাকে তোমার কাছে রেখে দাও। এরপর সে নাজিরকে আবারও গাড়িতে বসতে বলে, কিন্তু তারা দুজন চিৎকার করে বলতে থাকে আমাদের দুজনকে আলাদা করো না, আমরা এখানে কাজ করতে এসেছি, কিন্তু আপনারা কেন আমাদের আলাদা করছেন? এদিকে অন্য কাফিলটা হাকিমকে জোর করে ভিতরে নিয়ে যেতে থাকে আর তারা চিৎকার করে বলতে থাকে আমাদের আলাদা করো না, কিন্তু কেউ তাদের কথা শোনে না। উল্টে জুনিয়র কাফিল নাজিরকে মারতে মারতে গাড়িতে বসিয়ে দেয়। তারা দুজন কিছুই বুঝতে পারছিল না যে তাদের সাথে কি হচ্ছে। এরপর লম্বা একটি জার্নি করার পর আবারও তার গাড়িটা মরুভূমির একটি জায়গায় নিয়ে আসে। এখানেও আমরা নতুন একটি কাফিলকে দেখতে পাই। জুনিয়র কাফিল লোকটিকে বলে দেখো আমি তোমার জন্য নতুন একটা কাজের লোক এনেছি, এই লোকটি এখন থেকে তোমার কাছে থাকবে। নাজির তার ভাষায় এবং ইংরেজিতেও নতুন কাফিলকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার ভাষা তো কেউ বুঝতেই পারছে না। এরপর জুনিয়র কাফিল তাকে ওখানেই রেখে চলে যায়। এখানে এক বৃদ্ধ লোককে দেখানো হয় যে হিন্দি ভাষা বুঝতে পারত। নাজির তাকে জিজ্ঞেস করে কে আপনি, কিন্তু লোকটি তাকে কোনো উত্তর দেয় না। তারপর সে বলে এখানে কি একটু জল পাওয়া যাবে? তখন সেই লোকটি একটি জলের ট্যাঙ্কির দিকে ইশারা করে আর নাজির সেখানে দৌড়ে গিয়ে জল পান করতে থাকে। ঠিক তখনই সেখানে একটি উট এসে নাজিরকে ধাক্কা মারে। উটটাকে দেখে নাজির ভয় পেয়ে যায়। এখন বাইরে খুব ঠান্ডা থাকার কারণে নাজির ওই কাফিলের টেন্টের ভিতরে গিয়ে শুয়ে থাকে আর তার অতীতের সমস্ত কথা ভাবতে থাকে। এখানে আমরা দেখতে পাই নাজির আসলে নদী থেকে বালি তোলার কাজ করত। তখন সেখানে কাজ করা অন্য একটি লোক যার নাম সন্তোষ, সে তার বোনের হাজবেন্ডের ব্যাপারে বলে যে সে সৌদি আরবে কাজ করে, চাইলে তো তুমিও কাজে যেতেই পারো, কিন্তু এখন সৌদি আরবে যাওয়ার জন্য ভিসা পাওয়া যাচ্ছিল না। নাজির সন্তোষকে জিজ্ঞেস করে সেখানে যেতে কত টাকা খরচ হবে। সন্তোষ বলে মাত্র 30,000 টাকায় ভিসাও
পাসপোর্ট হয়ে যাবে। কিন্তু নাজিরের এত সামর্থ্য ছিল না যে সে এত টাকা একসাথে দেবে। তাই নাজির একটু হেসে বলে, ওখানে যাওয়ার জন্য তো আমাকে ঘর বিক্রি করতে হবে। তখন সন্তোষ নাজিরকে বলে, ঘর বিক্রি করার দরকার নেই, তুমি তোমার ঘর বন্ধক রেখে চলে যাও, আর সেখানে 2-3 মাস কাজ করে তুমি তোমার ঘর খুব সহজেই ছাড়াতে পারবে। সেখানে তুমি 2-3 বছর কাজ করে প্রচুর টাকা ইনকাম করতে পারবে। তারপর বাড়ি এসে তোমাকে আর কোনো কাজই করতে হবে না। এইসব কথা শুনে নাজিরের ঠিক মনে হয়, আর সে সৌদি আরবে যাওয়ার জন্য তার বাড়ি বন্ধক রেখে টাকা জোগাড় করে ফেলে। এখন সন্তোষ বলে তার মামার একজন এজেন্ট আছে, তাকে টাকা জমা দিলে কিছুদিনের মধ্যে তোমার পাসপোর্ট হয়ে যাবে। এরপর আমরা নাজিরের ফ্যামিলিকে দেখতে পাই, যেখানে তার মা এবং স্ত্রী আছে। নাজিরের স্ত্রীর নাম হলো সাইনো। এখানে সাইনো নাজিরকে বলে, আমার 2 ভাইও সৌদি আরবে কাজ করে, তাই সে নাজিরের যাওয়াতে কোনো আপত্তি করে না, বরং খুশি হয়। এখন নাজিরের মা তার জন্য এক ধরনের আচার বানাচ্ছিল, যাতে সে সেখানে গিয়ে খেতে পারে। আসলে সাইনো আর নাজিরের স্বপ্ন ছিল যে তারা তাদের এই ভাঙা বাড়িটা খুব সুন্দর করে মেরামত করবে। তো যাই হোক, এখন আমরা বর্তমানে ফিরে আসি। এখানে কাফিল নাজিরকে লাথি মেরে তার টেন্ট থেকে বের করে দিয়ে বলে, তোমার সাহস কি করে হলো আমার জায়গাতে ঘুমানোর? চাকর চাকরের মতো থাকবে, যাও বাইরে গিয়ে ঘুমাও। এটা শুনে নাজির বলে, বাইরে তো খুব ঠান্ডা, আমি কোথায় ঘুমাবো? কিন্তু কাফিল তার কোনো কথার জবাব দেয় না, আর সে নিজের টেন্টে ঘুমিয়ে পড়ে। এদিকে বাইরে ঠান্ডার জন্য নাজিরের সেই রাতে আর ঘুম হয় না। পরের দিন সকালে নাজিরের বৃদ্ধ লোকটির কাছে এসে তাকে জিজ্ঞেস করে, আপনার নাম কি? লোকটি তাকে বলে, আমার কোনো নাম নেই, আমি এখানে অনেক বছর ধরে কাজ করছি। এই বলে লোকটি ছাগলের দুধ দোয়াতে থাকে। এখন বৃদ্ধ লোকটি নাজিরকে বলে, যাও এই দুধটি কাফিলকে দিয়ে এসো। কিন্তু নাজির তার কথা বুঝতে না পেরে সে নিজেই ওই দুধটি পান করতে থাকে। এটা দেখে বৃদ্ধটি রেগে যায় আর বলে, আরে পাগল, আমি কাফিলকে দুধটা দেওয়ার জন্য বলেছি। এই বলে সে নাজিরের হাত থেকে দুধের পাত্রটা ছিনিয়ে নেয়। এরপর নাজির তার কথা বুঝতে পেরে আরো একটু দুধ নিয়ে কাফিলকে দিতে আসে, আর সে এসে কাফিলকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে আপনারা এখানে আমাকে ভুলবশত আটকে রেখেছেন। কিন্তু কাফিল তার কোনো কথাই শোনে না এবং আরবি ভাষায় তাকে বৃদ্ধের কাছে গিয়ে কাজ শেখার জন্য বলতে থাকে। কিছুক্ষণ পর জুনিয়র কাফিল আবার সেখানে এসে ওই কাফিলের সাথে কথা বলতে থাকে। এটা দেখে নাজির দৌড়ে সেখানে গিয়ে তার পাসপোর্ট ভিসা দেখিয়ে বলে, আপনারা আমাদের এখানে ভুল করে নিয়ে এসেছেন, আমরা তো এখানে কাজ করতে এসেছি। আর আমার ভাই কোথায়? আপনারা ওকে কোথায় আটকে রেখেছেন? এটা শুনে জুনিয়র কাফিল তার পাসপোর্ট ভিসাগুলোকে ছিঁড়ে ফেলে দেয়। এটা দেখে নাজির চিৎকার করে কান্না করতে থাকে আর বলে, এটা আপনি কি করলেন? আমার এখানে আসার এটাই একমাত্র প্রমাণ ছিল। কিন্তু কাফিল তার কথার কোনো গুরুত্ব দেয় না। এরপর তারা টেন্টের ভিতরে গিয়ে নিজেদের জন্য রুটি বানাতে থাকে। এখন জুনিয়র কাফিল নাজিরকে রুটি খাওয়ার জন্য ডাকে, কিন্তু নাজির তাদের উপর রেগে ছিল, তাই সে রুটি নিতে চায় না। কিন্তু না নিয়েও তো কোনো উপায় ছিল না, কারণ সে পুরো একটা দিন না খেয়েছিল, তাই সে রুটি নিয়ে নেয়। কিন্তু রুটিগুলো অনেক মোটা মোটা ও শক্ত ছিল, আর সাথে খাওয়ার জন্য কোনো তরকারিও ছিল না। তাই নাজির ওই রুটিটা জলে ভিজিয়ে খেতে থাকে। সে খেতে খেতে ভাবতে থাকে তার এমন অবস্থা হবে জানলে সে কখনো এখানে আসতো না, কিন্তু কি আর করার। এরপর সে বিকেলে ওই বৃদ্ধ লোকটির সাথে কথা বলতে বলতে জিজ্ঞেস করে, এখান থেকে হাই রোড কত দূর? বৃদ্ধটি বলে, আমি জানি না কত দূরে রোড আছে, আমি এখানে কয়েক বছর ধরে কোনো রোড দেখতে পাইনি। এইসব শুনে নাজির বুঝতে পারে হয়তো যেভাবে তাকে এখানে আনা হয়েছে সেভাবেই বৃদ্ধ লোকটিকেও আনা হয়েছিল। এখন রাত হলে নাজির সেখানে থাকা একটি ভাঙা গাড়ির ভিতরে ঘুমানোর চেষ্টা করে, আর সে আবারও তাদের অতীতের কথা ভাবতে থাকে, যেখানে দেখা যায় নাজির এবং তার স্ত্রী তাদের বাচ্চার কি নাম রাখবে সেটা নিয়ে আলোচনা করছিল। আর দেখতে দেখতে সেই দিনটা চলে আসে যেদিন নাজিরের পুরো পরিবার তাকে স্টেশনে ছাড়তে এসেছিল। আর এখানেই আমরা জানতে পারি হাকিম হচ্ছে নাজিরের কাকাতো ভাই ছিল, আর সেও নাজিরের সাথে সৌদি আরবে কাজ করতে চেয়েছিল। এরপর ট্রেন ছেড়ে দেয় আর নাজির তার স্ত্রী ও মাকে বিদায় জানিয়ে সৌদি আরব চলে আসে। তো যাই হোক, পরের দিন সকালে নাজির একটু জল নিয়ে ফ্রেশ হচ্ছিল, তখন সেই কাফিলটি সেখানে এসে নাজিরকে লাথি মেরে জলটা তার থেকে নিয়ে নেয়, কারণ সেখানে জলের প্রচুর দাম ছিল। তখন সেই বৃদ্ধ লোকটি নাজিরকে বালি ব্যবহার করতে বলে। এটা শুনে নাজিরের খুব খারাপ লাগে, কিন্তু খারাপ লাগলেও তার কিছু করার ছিল না। এর কিছুক্ষণ পর সেখানে ট্যাঙ্কিতে জল দেওয়ার জন্য গাড়ি করে একটি লোক আসে। তখন নাজির তার কাছে গিয়ে হাত জড়ো করে বলতে থাকে, প্লিজ আমাকে হাইরোড পর্যন্ত আপনার সাথে নিয়ে চলুন, আমি এখানে ভুল করে চলে এসেছি। তখনই সেখানে জুনিয়র কাফিল চলে আসে আর সে নাজিরকে বলে, তুমি আবারও চলে যাওয়ার কথা বলছো, তুমি কি নিজেকে শোধরাবে না? এই বলে সে তার মাথার বেল্ট খুলে নাজিরকে মারতে থাকে। তখন নাজির তাকে আটকাতে গেলে সে তার বন্দুক নিয়ে এসে নাজিরের মাথায় আঘাত করে, আর এটা দেখে নাজির ভয় পেয়ে যায়। তো যাই হোক, এদিকে ট্যাঙ্কির জল ভর্তি হয়ে নিচে পড়তে থাকে, আর সেই জলগুলো দেখে নাজির ভাবতে থাকে এখানে জলের জন্য কত কষ্ট করতে হয়, কিন্তু তার গ্রামের জলের কোনো অভাব নেই। তো যাই হোক, পরের দিন সকালে কাফিল নাজিরকে দুধ দোয়াতে বলে,
কিন্তু নাজির তাকে বলে আমি এসব পারি না। সেই বৃদ্ধ লোকটি কোথায়? এসব কিছু তো সেই করত, কিন্তু সেই বৃদ্ধ লোকটি সেখানে ছিল না। তাই বাধ্য হয়েই নাজিরকে দুধ দোয়াতে হয়। প্রথমের দিকে তার একটু অসুবিধা হলেও পরে সে এটা শিখে যায়। কিন্তু সেই বৃদ্ধ লোকটিকে সেখানে আর দেখা যায় না। তাই নাজির ভাবতে থাকে তাকে হয়তো অন্য কোথাও পাঠিয়ে দিয়েছে। এর ফলে সেখানকার সমস্ত কাজ তাকেই করতে হবে। একদিন হঠাৎ দুটি ভেড়া একে অপরের সাথে লড়াই করতে থাকে, যেটা দেখে নাজির তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু সেই ভেড়াগুলো উল্টে তাকেই আহত করে দেয়। তখন সেখানে জুনিয়র কাফিল চলে আসে আর সে নাজিরকে একটু জল খাইয়ে দেয়। তখন নাজির তাকে বলে আমাকে হাসপাতালের রাস্তা দেখিয়ে দিন, আমার চোট লেগেছে, আমাকে ডাক্তার দেখাতে হবে। কিন্তু কাফিল তাকে চুপচাপ কাজ করতে বলে। আর এভাবেই কয়েক মাস কেটে যায়। নাজির এখন প্রতিদিন ওই ভেড়া ছাগলের দেখাশোনা করত, কারণ ওই বৃদ্ধ লোকটি সেখানে ছিল না। একদিন সে ওই ভাঙা গাড়ির আয়নাতে নিজেকে দেখে চিনতে পারে না, কারণ তার চুলদাড়ি অনেক বড় বড় হয়ে গিয়েছিল। আর চিনবেই বা কি করে? এখানে আসার পর থেকে সে একদিনও স্নান করতে পারেনি। আর সে আগের থেকে অনেক রোগাও হয়ে গেছে। সে তার শরীরের এরকম অবস্থা দেখে হতাশ হয়ে পড়ে আর একটি কাঁচের টুকরো নিয়ে সে তার দাড়ি কাটার চেষ্টা করে, কিন্তু সে কাটতে পারে না। বেচারা এসব দেখে তার মায়ের কথা ভাবতে ভাবতে কান্না করতে থাকে আর সুইসাইড করার জন্য একটা উঁচু জায়গায় চলে যায়। তখনই সে নিচের দিকে তাকালে দেখতে পায় সেখানে কয়েকটা শকুন কিছু একটা খাচ্ছিল। নাজির নিচে গিয়ে দেখে সেখানে একটি মৃতদেহ পড়ে আছে, কিন্তু লাশটাকে চেনা যাচ্ছিল না। নাজির ভালোভাবে দেখার পর বুঝতে পারে এটা সেই বৃদ্ধ লোকটির লাশ। তার বয়স হওয়ার কারণে সে ভালোভাবে কাজ করতে পারতো না, তাই হয়তো তাকে গুলি করে মেরে ফেলেছে। নাজির নিচে গিয়ে শকুনগুলোকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু উল্টে শকুনগুলোই নাজিরের উপর হামলা করে বসে। এখন সে মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর সে সুইসাইড করার কথা ভাবে না। এরপর নাজির তার মায়ের বানানো আচারের ঘ্রাণ নিতে থাকে আর ভাবতে থাকে যেভাবেই হোক তাকে এখান থেকে পালাতে হবে। পরের দিন নাজির ঠিক করে এই ভেড়া ছাগলগুলোকে চড়ানোর অজুহাতে সে এখান থেকে পালাবে, আর সে সেটাই করে। কিন্তু ততক্ষণে জুনিয়র কাফিল তাকে দেখে ফেলে আর সে তার উট নিয়ে নাজিরের পিছনে তাড়া করে গুলি করতে থাকে। এখন নাজির আগের থেকে অনেক দুর্বল হয়ে যাওয়ার কারণে সে জোরে দৌড়াতে পারে না, তাই সে পড়ে যায় আর জুনিয়র কাফিল তাকে ধরে ফেলে। এরপর নাজির যেন পালাতে না পারে তাই সে তার বন্দুক দিয়ে মেরে নাজিরের একটা পা ভেঙে দেয়। এরপর তাকে সেই ভেড়া ছাগলদের সাথে বেঁধে রাখে। রাতে নাজিরের খুব জল তেষ্টা পেলে সে ওই ভেড়া ছাগলদের জলই পান করতে থাকে। এরপর আস্তে আস্তে কয়েক বছর কেটে যায়। এখন নাজির এখান থেকে পালানোর আশাও ছেড়ে দিয়েছে। সে ভেবে নিয়েছে এভাবেই তার মৃত্যু হবে। সে আর কখনো তার বাড়ি ফিরতে পারবে না, কারণ তার একটা পা ভাঙা ছিল। আর যতদূর চোখ যায় এখানে শুধু ধুধু বালি ছাড়া আর কিছুই দেখা যায় না। এর কিছুদিন পর যখন নাজির ভেড়াদের চড়াচ্ছিল তখন খুব জোরে শিলাবৃষ্টি শুরু হয়ে যায়। তাই সে কোনো রকমে দৌড়ে একটি পাহাড়ের নিচে চলে আসে। তখনই হঠাৎ নাজির সেই পাহাড়ের গুহার ভিতর থেকে কিছু গানের সুর শুনতে পায়। তাই সে আস্তে আস্তে গিয়ে ওই গুহার উল্টো দিকে পৌঁছে যায়। সেখানে গিয়ে নাজির সামনে একটি লোককে দেখতে পায়। তখন সে ওই লোকটির কাছে গিয়ে দেখে সেটা আর কেউ না, তার ভাই হাকিম। এত বছর পর তারা দুজন দুজনকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এখানে আমরা দেখতে পাই হাকিমের অবস্থাও নাজিরের মতো হয়ে গিয়েছে, কারণ সে ওই কাফিলটির কাছে বন্দী ছিল। এখন হাকিম বলে আমরা যেভাবেই হোক এখান থেকে পালাবো, কিন্তু নাজির বলে সেটা হয়তো আর সম্ভব নয়, কারণ ওই বদমাশ লোকটি মেরে আমার পা ভেঙে দিয়েছে। হাকিম তার ভাইয়ের ভাঙা পাটা দেখে আফসোস করে কান্না করতে থাকে। এরপর হাকিম দূরে তার কাফিলকে আসতে দেখে সে তার ভাইকে বলে আমাকে এখন আসতে হবে ভাই। যাওয়ার আগে সে বলে আমরা আবারও দেখা করব। এরপর বেশ কয়েকটা দিন কেটে যায় আর নাজির একদিন উট চড়াচ্ছিল। তখন হাকিম তাকে ইশারা করে ডাকতে থাকে এবং সেই জায়গায় একটি চিঠি রেখে দিয়ে সে চলে যায়। এখন নাজির বেচারা ল্যাংড়াতে ল্যাংড়াতে সেখানে গিয়ে চিঠিটা পড়তে থাকে। সেই চিঠিতে লেখা ছিল আমি এখানে পাশের একটি কাফিলের কাছে আছি, আর এখানে ইব্রাহিম নামের একটি লোক অনেক আগের থেকেই এখানে কাজ করছে, তাই সে এখানকার সব রাস্তা চেনে। আমি ইব্রাহিমের সাথে কথা বলে তাকে বুঝিয়েছি, সেও এখন আমাদের সাথে পালাবে। এরপর একদিন তারা তিনজন দেখা করে। তখন ইব্রাহিম সেখানে বলে কিছুদিন পর বড় কাফিলের মেয়ের বিয়ে, তাই সব কাফিলরা সেখানে যাবে। ওই দিন আমাদের হাতে পালানোর সুযোগ আছে। এরপর ইব্রাহিম তার প্ল্যান নাজির এবং হাকিমকে বলে দেয়। এখন কিছুদিন পর সেই দিনটা চলে আসে। জুনিয়র কাফিল তার ভেড়া ছাগলদের জন্য অনেক ঘাস নিয়ে আসে। এরপর সবাই গাড়ি করে শহরের দিকে চলে যায়। সবাই যাওয়ার পর নাজির ওই ট্যাঙ্কির জলে স্নান করে, কারণ সে এতদিন কাফিলদের জন্য একবারও স্নান করতে পারেনি। এতদিন পর সে স্নান করে খুব খুশি হয়ে যায়। এরপর সে তার পুরনো জামা কাপড়গুলো পরে, যেগুলো পরে সে এখানে এসেছিল। কিন্তু নাজির আগের থেকে অনেক রোগা হয়ে যাওয়ার জন্য তার প্যান্টটি কোমরে ফিট হচ্ছিল না, তাই সে
সে একটি দড়ি প্যান্টের সাথে বেঁধে নেয়। এরপর সে ভেড়া ছাগলদের ঘাস ও জল দেওয়ার সময় খুব কষ্ট পায়, কারণ সে এতদিন এই ভেড়া ছাগলদের সাথেই থাকতো। এরাই ছিল নাজিরের একমাত্র সঙ্গী। তো যাই হোক, এরপর তারা তিনজন সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর রাত হয়ে যায়। এখন তাদের খুব জল তেষ্টা পায়। তখন ইব্রাহিম সেখানে কাফিলদের একটি জলের ট্যাঙ্কি দেখতে পায়। তাই ইব্রাহিম সেখানে গিয়ে লুকিয়ে জল নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানকার কাফিল তাদেরকে দেখতে পেয়ে যায় আর তারা নাজিরদের উপর গুলি চালাতে শুরু করে। এখন তারা তিনজন কোনো রকমে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর সকাল হলে তাদের ঘুম ভাঙে আর দেখে চারিদিকে বালি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আসলে রাতে পালানোর জন্য ইব্রাহিম রাস্তা ভুলে গেছে। এরপর তারা রাস্তা না জেনেই সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর হাকিম দেখতে পায় কিছুটা দূরে একটা উট জল খাচ্ছে। তাই হাকিম সেদিকে দৌড়াতে থাকে, কিন্তু ইব্রাহিম তাকে বলে যে সেখানে কোনো জল নেই, এটা তোমার মনের ভুল। কিন্তু হাকিম তার কোনো কথাই শোনে না। সে দৌড়ে সেখানে গিয়ে দেখে সত্যি সেখানে কোনো জল নেই, বরং একটা মৃত উটের কঙ্কাল পড়ে আছে। এরপর তারা একটি জায়গায় এসে তাদের নামাজ পড়তে থাকে, আর তখনই সেখানের বালি থেকে অনেক বিষাক্ত সাপ বের হতে থাকে। ইব্রাহিম আর হাকিম সেখান থেকে সরে আসতে পারলেও নাজির সেখানেই আটকে যায়। তখন ইব্রাহিম তাকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে বলে। নাজির ভয় পেয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকে, আর কিছুক্ষণের মধ্যে সাপগুলো সেখান থেকে চলে যায়। এরপর তারা আবারও হাঁটতে থাকে। এখন নাজির খেয়াল করে তার পায়ে অনেক ফোস্কা পড়েছে। আসলে কাল রাতে পালানোর সময় তার জুতোগুলো পা থেকে খুলে গেছে, যার জন্য বালির গরমে তার পায়ে ফোস্কা পড়ে গেছে। এখন ইব্রাহিম একটি কাপড় ছিঁড়ে নাজিরের পায়ে বেঁধে দেয়। তারপর তারা আবারও যাত্রা শুরু করে। তারা এভাবেই কয়েক ঘন্টা ধরে চলতে থাকে, কিন্তু তারা কোথাও একটু জল খুঁজে পায় না। এদিকে হাঁটতে হাঁটতে হাকিম বেচারা দুর্বল হয়ে পড়ে আর সে জল পান করতে চায়, কিন্তু তাদের কাছে জল না থাকায় ইব্রাহিম তার শরীরের ঘাম হাকিমকে খাওয়াতে থাকে। এর কিছুক্ষণ পরে হাকিম আবারও পাগলের মতো করতে থাকে। এটা দেখে নাজির হাকিমকে আটকাতে গেলে সে নাজিরের গলা চেপে ধরে। এরপর হাকিম তার সামনে বড় বড় বিল্ডিং আর খাবার দেখতে পায়, তাই সে দৌড়ে সেখানে গিয়ে খাবার খেতে থাকে। আসলে হাকিম বালিগুলোকে খাবার ভেবে সে বালিগুলোকেই খাচ্ছিল, কারণ সে সবই ছিল হাকিমের মনের ভুল। আর এই বালি খাওয়ার জন্য তার রক্ত বমি শুরু হয়ে যায়, আর হাকিম ওখানেই মারা যায়। এটা দেখে নাজির কান্নায় ভেঙে পড়ে। ইব্রাহিম তাকে সামলায়, আর ঠিক তখনই সেখানে ধূলিঝড় শুরু হয়ে যায়। আর অনেক কষ্ট করে তারা সেই ঝড় থেকে বেঁচে যায়, কিন্তু ঝড়ের কারণে হাকিমের মৃতদেহটি বালির নিচে চাপা পড়ে যায়। এখন নাজিরের কাছে কোনো উপায় না থাকায় সে ইব্রাহিমের সাথে আবার তাদের যাত্রা শুরু করে। এভাবেই অনেকটা পথ যাওয়ার পর ইব্রাহিম ও নাজির ক্লান্ত হয়ে একটি জায়গায় বসে পড়ে, আর সেখানে ইব্রাহিম একটি টিকটিকিকে দেখতে পায়, যেটা দেখে সে বুঝতে পারে হয়তো কাছাকাছি কোথাও জল আছে। তাই তারা চারিদিকে জল খুঁজতে থাকে। অবশেষে তারা একটি ছোট পুকুর খুঁজে পায়। এটা দেখে নাজির দৌড়ে সেই জলের দিকে যেতে থাকে, কিন্তু ইব্রাহিম তাকে আটকে দেয়, কারণ এই জলটা হয়তো বিষাক্ত হতে পারে। তাই নাজির একটি কাপড়ের সাহায্যে জল পান করতে থাকে। তখন সেখানে ইব্রাহিম একটি কাচের বোতল কুড়িয়ে পায়, আর এটা দিয়ে সে বাঁশি বাজাতে থাকে। তার বাঁশির শব্দে সেখান থেকে এক ঝাঁক পাখি উড়ে যায়। এটা দেখে ইব্রাহিম বুঝতে পারে এবার তাদের কোন দিকে যেতে হবে। যাই হোক, সকালে তারা আবার যাত্রা শুরু করে, কিন্তু নাজির আর কোনোভাবেই হাঁটতে পারছিল না। তাই তারা সন্ধ্যার সময় একটি জায়গাতে ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হলে নাজির তার পাশে ইব্রাহিমকে দেখতে পায় না। সে তার চারিদিকে ইব্রাহিমকে খুঁজতে থাকে, কিন্তু সে তাকে খুঁজে পায় না। তাই নাজির ভাবে ইব্রাহিম হয়তো তাকে একা রেখেই চলে গেছে, আর যাওয়ার সময় সে ওই জলের বোতলটা সেখানে রেখে গিয়েছে। এখন নাজির কিছুটা জল খেয়ে আবার হাঁটতে শুরু করে, কিন্তু শুধু জল খেয়ে তো আর পেট ভরে না। নাজির অনেক কষ্ট করে হাঁটার চেষ্টা করে, আর হাঁটতে হাঁটতে সে একসময় মাটিতে পড়ে যায়। তখন তার হাতের বোতলটিও পড়ে যায়, আর সে বোতলটা গড়িয়ে গড়িয়ে একটা শক্ত জায়গায় গিয়ে পড়ে, যেটা দেখে নাজিরের মধ্যে হঠাৎই শক্তি চলে আসে, কারণ সে হাইরোড পর্যন্ত পৌঁছে গিয়েছে। এরপর নাজির একটি লরি চালকের কাছে সাহায্য চায়, কিন্তু লরির ড্রাইভার তাকে সাহায্য করে না। এর কিছুক্ষণ পরে সেখানে একটি 4 চাকা গাড়ি আসে। নাজির তার থেকে সাহায্য চাইলে সেই গাড়ি চালক নাজিরকে তার গাড়িতে উঠিয়ে নেয় এবং তাকে জল দেয়। এরপর সে নাজিরকে শহর পর্যন্ত নিয়ে আসে। নাজির এতে খুব খুশি হয়, আর সে শহরের এদিক ওদিক ঘোরার পর ভাগ্যক্রমে তার সাথে কঞ্জিকা নামের একটি লোকের সাথে দেখা হয়। তার সৌদি আরবে নিজের একটা হোটেল রয়েছে, আর সে নাজিরের এরকম অবস্থা দেখে তাকে তার হোটেলে নিয়ে যায়। প্রথমে তার চুলদাড়ি কেটে দেয়, তারপর তাকে স্নান করিয়ে তার চিকিৎসা করায়। এর কিছুদিন পর কঞ্জিকা নাজিরের বাড়িতে যোগাযোগ করতে বলে। এরপর কঞ্জিকা নাজিরের বাড়িতে ফোন করে তার সাথে কথা বলতে বলে। এখন এত বছর পর সে যে আবারও তার বাড়ির লোকের সাথে কথা বলতে পারছে, এটা জেনেই নাজির কান্না করতে থাকে। নাজির তার স্ত্রীর সঙ্গে কথা বলে জানতে পারে তাদের একটি ছেলে হয়েছে। যাই হোক, নাজিরকে এখন পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এখন তার কাছে যেহেতু কোনো ডকুমেন্ট ছিল না, তাই সৌদি আরবের সরকার নাজিরকে তার দেশে পাঠিয়ে দেওয়ার কথা বলে। আর এভাবেই নাজিরের দেশে ফেরার সব প্রস্তুতি হয়ে যায়। এখন
পুলিশ স্টেশনে নাজির ইব্রাহিমের ছবি দেখতে পায়। নাজির ভাবে হয়তো ইব্রাহিম নিখোঁজ বা মারা গেছে। পরের দিন পুলিশ স্টেশনে নাজিরের মতো অনেক লোককেই লাইনে দাঁড় করানো হয় এবং সেখানে কয়েকজন কাফিলকে ডাকা হয়, কারণ সেখানকার নিয়ম অনুযায়ী কোনো কাফিল যদি তার কাজের লোককে চিনতে পারে তাহলে সে তাকে ওখান থেকে নিয়ে যেতে পারবে। এরপর একজন কাফিল তার কাজের লোককে খুঁজে পেয়ে যায় আর সে তাকে মারতে মারতে ওখান থেকে নিয়ে যেতে থাকে। এটা দেখে নাজির খুব ভয় পেয়ে যায় আর সে লোকাতে থাকে। এরপর সেখানে নাজিরের কাফিলও চলে আসে আর সে নাজিরকে দেখে চিনতে পেরে যায়, কিন্তু কাফিল তাকে নিয়ে যেতে পারে না কারণ নাজির তার অফিসিয়াল কাজের লোক ছিল না। আসলে ওই জুনিয়র কাফিল ছিল একজন দালাল, যে বাইরে থেকে আসা লোকেদের অন্য জায়গায় বিক্রি করত, আর সে এভাবেই নাজির ও হাকিমকেও বিক্রি করেছিল। আসলে নাজিররা যখন 4 বছর আগে এখানে এসেছিল সেদিন শুক্রবার হওয়ায় তাদের এজেন্টরা এয়ারপোর্টে আসতে পারেনি, আর তখনই সেখানে এই জুনিয়র কাফিল এসে নাজিরদের কথা বুঝতে না পেরে তাদেরকে সেখান থেকে তুলে নিয়ে যায়। তো যাই হোক, নাজির তার অফিসিয়াল কাজের লোক ছিল না, তাই সে তাকে নিয়ে যেতে পারে না। এখন জুনিয়র কাফিলও বুঝতে পারে যে সে নাজিরের সাথে খারাপ করেছে, তাই সে সেখান থেকে চলে যায়। এখন নাজির সেখানে বসে কান্না করতে থাকে, কারণ কোনো কারণ ছাড়াই তারা 4 বছর তাদের কাছে আটকা পড়েছিল, আর বেচারা হাকিম তো নিজের অজান্তেই সেখানে মারা যায়। আর 3 মাস পর নাজিরকে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হয়, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটির শেষে আপনাদের একটাই কথা বলবো, ভগবান আমাদেরকে যেমনই জীবন দিয়েছে আর যতটুকু দিয়েছে ততটুকু নিয়েই আমাদের শান্তিতে থাকা দরকার। কারণ একবার ভেবে দেখবেন, আপনাকে যতটুকু দিয়েছে হয়তো তার 1%ও কিছু মানুষকে দেয়নি, তাই অল্পতেই খুশি থাকা আমাদের সবারই প্রয়োজন। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এরকম আরো সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি।